প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বিজনেস আই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। আর আজকে আমরা আমাদের আলোচনার বিষয় বর্তমান পুঁজিবাজার ও আমাদের করণীয়। আপনারা জানেন যে আজকে আমাদের বাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিদিনই রেকর্ড করছি আমরা নতুন নতুন। তো সেই বিষয়ে কথা বলবো। আর এই কথা বলার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বাজারের খুবই স্বনামধন্য একজন ব্যক্তি, আপনাদের প্রিয় মুখ, আপনারা সবাই চেনেন। বাজারের জন্য যার অবদান আসলে আহ, বলে শেষ করা যাবে না, এক কথায় যদি বলি। তিনি সাইদুর রহমান, সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বিএমবিএ ও ব্যবস্থাপনা পরিচালক এমডি ইভিএল সিকিউরিটিজ। সাইদুর ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ফেসবুক লাইভে অংশগ্রহণ করার জন্য। আপনি কেমন আছেন? জি, ভালো। ধন্যবাদ ফয়সাল। ধন্যবাদ আমাদের দর্শক, বিনিয়োগকারী যারা আমাদের সাথে আছেন, দেখছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং সালাম। ও তো আমরা খুবই বিজনেস আইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আয়োজনের সাথে সংযুক্ত করার জন্য। আমরা আজকে অনেক আনন্দ নিয়ে আসলে আজকে অনুষ্ঠানটা করছি। আমরা যখন বিজনেস আই বাংলাদেশ থেকে অনুষ্ঠান শুরু করেছিলাম গত বছর, তখন বাজারের অবস্থা খুব খারাপ ছিল, বিনিয়োগকারীরা খুব হতাশ ছিল, বাজারেও একটা হতাশা কাজ করছিল। কিন্তু আজকে আমরা বলবো যে আমরা একটা সুদিনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের বাজার আরো অনেক ভালো হবে, অনেক দূর যাব, কিন্তু এখন যে অবস্থায় আছে তাতেও আমরা অনেক আসলে আনন্দ চিত্তে এই প্রোগ্রাম করছি। কারণ হচ্ছে বিনিয়োগকারীদের হাসি মুখ আমাদের সবসময় ভালো লাগে। তো দেরি না করে প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি করব, যে আমরা প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছি বিশ্ব বাজারে। আমরা বিশ্ব বাজারে এই যে যে শেয়ার বাজারের জায়গা থেকে আমরা কিন্তু একটা খুব ভালো জায়গায় অবস্থান করছি, সেখানেও আমরা ষষ্ঠতম অবস্থানে আছি, আপনি জানেন। সামগ্রিকভাবে আবার একটু বাজার নিয়ে আপনার কাছে শুনতে চাবো, আপনি কেমন অনুভব করছেন বর্তমান বাজার নিয়ে? ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে আমি সবসময় বাজার নিয়ে খুব ইতিবাচক। আমি বাজারের উন্নয়ন, আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কিভাবে করা যায় সেটা নিয়ে আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করি। তো গত এক বছরে আমাদের পুঁজিবাজারের যথেষ্ট অগ্রযাত্রা হয়েছে। এটার জন্য আমরা অবশ্যই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা এবং অর্থমন্ত্রী, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের বলিষ্ঠ নেতৃত্ব, দিক নির্দেশনা আপনার বাজারকে এই জায়গায় নিয়ে আসছে, বিনিয়োগকারীদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি করেছে, যার কারণে আজকে বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা সত্যি এক বছর আগে যখন আপনি প্রোগ্রাম শুরু করেছেন তখন আমরা হতাশায় ছিলাম বা বিনিয়োগকারীরা হতাশায় ছিল, যেখানে গত বছর জুন মাসে দৈনিক গড় লেনদেন ছিল প্রায় 50 কোটি টাকা। আজকে এই বছরের জুন মাসে গড় লেনদেন 2000 কোটি ঘরে। তো এবং যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন যে আমরা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড করছি, হ্যাঁ, এই রেকর্ডটা কিন্তু তৈরি হবে এই জন্যই যে আমরা অনেকদিন আগে থেকে আমরা প্রত্যাশা করছি যে আমাদের পুঁজিবাজার অনেক বড় হওয়ার সুযোগ আছে, আমাদের বাজারের গভীরতা বাড়বে, বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে, বিনিয়োগযোগ্য ইনস্ট্রুমেন্টের সংখ্যা বাড়বে, নতুন প্রতিষ্ঠান আমাদের সাথে তালিকাভুক্ত হবে, এই প্রত্যাশা। এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এবং এটা কিন্তু চলে আসছে। সুতরাং আমি বাজারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো বাজারকে গতিশীলতা আনে সেগুলো সবই এখন পর্যন্ত আমি ইতিবাচক ধারায় দেখছি। ধন্যবাদ ফয়সাল। তো প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আন্তরিকভাবে বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এ পর্যায়ে আমি যে বিষয়টি আসলে বলতে চাই, একটি দুঃখজনক ব্যাপার যে আপনারা একটা বিএমবিএ থেকে একটা প্রতিবাদ জানিয়েছেন একটা বিষয় নিয়ে। আমি এই বিষয়টাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে এই ধরনের যে বক্তব্য যে বাজারকে থামাতে হবে, এরকমই একটি বক্তব্য আমরা পেয়েছি। আমি দীর্ঘায়িত করব না, আপনার মুখ থেকেই শুনতে চাই কেন আপনারা প্রতিবাদ করলেন, এবং এই বক্তব্য সম্পর্কে আপনার বক্তব্যটা আমি জানতে চাই। আমি ফয়সাল, আপনার একটু শব্দটার জায়গায় আমি একটু সংশোধনী আনতে চাই। আমি প্রতিবাদ বলবো না,
আমার ধারণা ছিল যে যারা এই সকল কথাগুলো বলছেন তাদের কাছে সঠিক তথ্য-উপাত্ত নাই, এবং আমি বাংলাদেশ ব্যাংকে যে চিঠিটা দিয়েছি সেখানে কিন্তু আমরা বলছি যে সঠিক তথ্য-উপাত্তর ভিত্তিতে কথা বলা প্রয়োজন, এবং আমরা কিসের ভিত্তিতে বলতেছি সেখানে ব্লুমবার্গের প্রদত্ত ডাটাগুলো দেওয়া আছে যে আসলে আমরা কোথায় থেকে কোথায় এসেছি, আমাদের মার্কেট পি কি। কারণ একটা বাজার অতি মূল্যায়িত না অবমূল্যায়িত সেটা কিন্তু তুলনা করার জন্য কিছু প্যারামিটার আছে আমরা জানি। ইন্ডেক্স কিন্তু সত্যিকার অর্থে প্যারামিটার না। ইন্ডেক্স ডিপেন্ডস অন মার্কেট প্রাইস এন্ড মার্কেট ক্যাপ, এগুলোর আলোকে আসলে এখন একটা শেয়ারের বাজারে 100 পিতে থাকতে পারে, একটা শেয়ার 5 পিতে থাকতে পারে। এখন আপনি কোথায় বিনিয়োগ করবেন এটা কিন্তু বিনিয়োগকারীর চয়েসের বিষয়। তো সেই ক্ষেত্রে আমি যদি 5টা শেয়ার অতি মূল্যায়িত হয় আর 20টা শেয়ার যদি অবমূল্যায়িত থাকে, তো সেই 5টাকে দেখে তো আমি বাজারকে অতি মূল্যায়িত বলতে পারি না। কারণ অতি মূল্যায়িত আমাকে বলতে হলে আমাকে জাস্টিফিকেশনটা বলতে হবে। আমাদের এই চিঠির মূল উদ্দেশ্য, কারণ এই বিষয়গুলো যখন কিছু আলোচকরা আলোচনায় নিয়ে আসছে তখন আমাদের কাছে মনে হলো যে এগুলা নিয়ে নীতি নির্ধারকদের কাছে কোনো ভুল তথ্য চলে যায় কিনা, বা তারা সেই ভুল তথ্যের ভিত্তিতে আবার কোনো সিদ্ধান্ত নেয় কিনা, সেই জিনিসটাকে জানানোর জন্য, সেই ধারণাটাকে স্পষ্ট করার উদ্দেশ্যেই আমরা এই চিঠিটি দিয়েছি। এবং এই চিঠিতে আমরা বলেছি যে ভারতে এখন 31 পিতে চলে, সেখানে বাংলাদেশের পি রেশিও 15.5 মাত্র। ভারতে আপনার ইন্ডেক্স 25,000 থেকে 54,000-এ গেছে, সেখানে কেউ অতি মূল্যায়িত বলে নাই। কিন্তু আমাদের 4,000 থেকে 6,000-এ আসার পরে আমরা বলতে দেখতেছি কিছু লোকজনকে যে বাজার অনেক বেশি বেড়ে গেছে, বাজার অতি মূল্যায়িত। আসলে কোনো তথ্য-উপাত্ত ছাড়া এই 2000 ইন্ডেক্স বাড়ছে সেটাকেই বেস ধরে বলা এটা একেবারেই অযৌক্তিক। আমরা এই অযৌক্তিক আলোচনাকে পরিহার করার জন্য, রোধ করার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাখ্যাটা তুলে ধরা বাংলাদেশ ব্যাংকের কাছে। এটা কোনো প্রতিবাদ না, আমরা বলবো যে এটা আসলে তথ্য উপাত্ত সরবরাহ করার চেষ্টা করছি যাতে নীতি নির্ধারকরা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে। ফয়সাল, আন্তরিকভাবে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই সময় উপযোগী আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই তথ্যগুলো আপনারা তুলে ধরেছেন যে বাজারের সামগ্রিক অবস্থানে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যে তথ্যগুলো আসলে আপনি দিয়েছেন তার কি দুই একটা একটু বলবেন যে এটা বাজারের জন্য সহায়ক বা বিনিয়োগকারী ভাই বোনরাও জানতে পারে? মানে মেইন যে সবগুলো আমার এখন মেমোরিতে নাই, তবে 2-3টা পয়েন্ট আমি বলি। আমাদের খুব কাছাকাছি দেশ, আমরা প্রথমেই তুলনা করি ভারতের সাথে। ভারতে বললামই আপনাকে যে ওদের মার্কেট পি 31 এবং তাদের ইন্ডেক্স 25,000 থেকে 54,000-এ গেছে, সেখানে কেউ কিন্তু বলে না মার্কেট অতি মূল্যায়িত। থাইল্যান্ডে এখন পি আছে আপনার 27, তারপরে ইউএসএ আছে 23 পিতে। তো এবং আপনি যদি লক্ষ্য করেন গত 1 বছরে প্রথমে তো কোভিডের কারণে সকল পুঁজিবাজারে একটা নেতিবাচক প্রভাব পড়ছিল, এবং কোভিড শুরু হওয়ার পরে যখন নাকি ভ্যাকসিন এবং আইসোলেশনের এগুলা কমে আসছে বা লকডাউনের পরিধি কমে আসছে, তখন কিন্তু পুঁজিবাজার ভি শেপে মুভ করছে। প্রত্যেকটা পুঁজিবাজারই কিন্তু ওইভাবে গ্রো করছে, এবং সেখানে আমরা দেখেছি যে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে ক্যাপিটাল মার্কেট গ্রোথ দেখি, আমরা হয়তো 6-7 নাম্বার পজিশনে আছি, আমাদের চেয়ে অনেক হাই গ্রোথে অনেক বাজার আছে। তো সেই জন্যই আমাদের আসলে এই তথ্যগুলা বিনিয়োগকারীদের জন্য তুলে ধরার পাশাপাশি রেগুলেটরকেও আমরা তথ্যটা দিয়ে সহায়তা করা, যাতে তাদের সিদ্ধান্ত নিতে কোনো রকম জটিলতা না হয়। অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। এখন এই ধরনের বক্তব্য কি আপনি কি মনে করেন যে বাজারে একটা অনাস্থা বা বিনিয়োগকারীরা ভীত হতে পারে বা একটা এখানে একটি সমস্যা তৈরি হতে পারে? সাধারণ বিনিয়োগকারীদের আস্থারও তো একটা বিষয়। দীর্ঘদিন আপনি জানেন যে বাজার খারাপ ছিল, আস্থায় এসেছে বলে আজকে আমাদের বাজারটা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এসেছে ভালো হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি আতঙ্কিত করেন বিনিয়োগকারীদের, এটা কি আপনি যথার্থ মনে করেন কিনা? না, এইটা তো ফয়সাল কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে বিনিয়োগকারীদেরকে
আতঙ্কিত বা কোনো রকম ভুল তথ্য বাজারে দেওয়া, এটা তো একেবারেই মানে আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা নেতিবাচক অবস্থান আমি বলবো, যে যদি কেউ ভুল তথ্য সরবরাহ করে। তবে একটা বিষয় ফসল আপনাকে বলতে পারি, আমার এইটুকুর অভিজ্ঞতা বা বিনিয়োগকারীদের সাথে আমাদের যতটুকু সম্পর্ক যোগাযোগ, তাতে বিনিয়োগকারীরা কিন্তু এখন আগের মতো এত দ্রুত নেতিবাচক সিদ্ধান্তে যায় না। তবে একটা বিষয়, কারণ আপনি যদি ধরেন এখন দৈনিক বাংলায় থাকেন আর শুনেন যে বাংলাদেশ ব্যাংকের সামনে একটা মারামারি হচ্ছে, তাহলে আপনি সাময়িকভাবে হলে একটু চিন্তাগ্রস্ত হবেন যে আসলে আমি বাংলাদেশ ব্যাংকের দিকে যাবো কিনা। তো এরকম ভুল তথ্য বা নেতিবাচক কথা যখন এই কোনো বিশেষজ্ঞের বা কোনো বক্তার মুখ থেকে আসে, তখন বিনিয়োগকারী হয়তো সাময়িকভাবে একটু দ্বিধা করতে পারে বা একটু ধীরগতি চিন্তা করতে পারে, বাট তারা নেতিবাচক দিবে না, কারণ এখানে অনেকগুলা বিষয় কাজ করছে। আপনারা দেখেন আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট, ডিপোজিট রেট এখন সর্বনিম্ন অবস্থানে আছে। আমাদের প্রতিরক্ষা সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে ক্যাপ দেওয়া আছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি আছে। তারপরে আপনার এখন মানি মার্কেটে যথেষ্ট পরিমাণ টাকা সরবরাহ আছে। তো এই সবগুলাই কিন্তু পুঁজিবাজারের জন্য খুব ইতিবাচক সিদ্ধান্ত। এবং সরকারের আমরা বিভিন্ন পর্যায়ে যখন আমরা কথা বলছি, বিভিন্ন কারণে যোগাযোগ, আমরা দেখছি যে সবাই খুব আন্তরিক পুঁজিবাজারের গতিশীলতা। এবং আপনি জানেন যে আমরা গত 18 সাল থেকে আমরা একটা বিষয় নিয়ে পার্শ্ব করছিলাম যে পুঁজিবাজারকে একটু গতিশীলতার জন্য কিছু ফান্ডের ব্যবস্থা করা হোক। এবং আপনারা জানেন যে আমরা যখন প্রথম এই প্রস্তাবটি 10,000 কোটি টাকার ফান্ডের প্রস্তাবনা করি, তখন এটা অনেকটা হাস্যকর প্রস্তাবের মতো ছিল। কিন্তু পরবর্তীতে দেখেন সরকার বিষয়টা উপলব্ধি করার পরে ঠিকই প্রত্যেকটা ব্যাংকে 200 কোটি টাকা করে এক্সপোজারের বাইরে বিনিয়োগ করার সুযোগ করে দিল, এবং সেখানে দেখা গেল প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের একটা সুযোগ হলো। এবং ব্যাংকগুলা কিন্তু পর্যায়ক্রমে সেই বিনিয়োগটা করে যাচ্ছে। তো সেটাও কিন্তু পুঁজিবাজারের একটা গতিশীলতার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে। তো এইখানে এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে আগে আমাদের এই জায়গাগুলোতে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে অনেক ক্ষেত্রে সমন্বয় বা যোগাযোগের কিছুটা ঘাটতি থাকলেও এখন এই নতুন কমিশন আসার পরে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ সহ সকল মন্ত্রণালয় সহ সকল স্টেক হোল্ডারদের মধ্যে একটা চমৎকার সুসম্পর্ক বিরাজ করছে, যার ফলে এই আপনার নেতিবাচক কোনো প্রভাব বাজারে ফেলবে বলে আমরা আশা করছি না। ফয়সাল, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু ধন্যবাদ জানাতে চাই যেসব দর্শক আসলে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এম এ কাদের, উনি চট্টগ্রামে থাকেন আমরা জানি, উনি ধন্যবাদ জানিয়েছেন এবং মার্চেন্ট ব্যাংকে আরো ভালো ভূমিকা বাজারের স্বার্থে নেওয়ার জন্য অনুরোধ করেছেন আপনাকে। এরপরে আছেন শুভ চৌধুরী, উনি নাইস, এবং ওয়াশিংটন, উনিও বলেছেন ওয়ান্ডারফুল ডিসকাশন, এবং রহমান সাহেব শুভকামনা জানিয়েছেন। কাজী আব্দুর রাজ্জাক, উনিও ধন্যবাদ জানিয়েছেন এবং পুঁজিবাজারকে যে বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম ওই বিষয়টি নিয়েই ব্যবস্থা নেওয়া যায় কিনা উনি প্রশ্ন করেছেন। এবং এর পরবর্তীতে আফজাল উদ্দিন চৌধুরী, উনি ভালো কোম্পানি বাজারে আনার জন্য মার্চেন্ট ব্যাংক কি করছে এই প্রশ্নটি রেখেছে। আপনি কি একটু বলবেন আসলে মার্চেন্ট ব্যাংক? আমি একটু বলি যে মার্চেন্ট ব্যাংক এর মাধ্যমেই যে কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়, আপনারাই দায়িত্ব পালন করে থাকেন। সেক্ষেত্রে ভালো কোম্পানি আনার জন্য আসলে আপনারা কি ভূমিকা পালন করতে পারেন বা এখানে বাজারের উন্নয়নেই বা আপনারা কি করছেন, একটু যদি ওনার সাথে সুর মিলিয়ে আমি যদি বলি, একটু বলবেন কি বিস্তারিত? না, আমাদের আফজাল ভাই যে প্রশ্নটা করেছেন বা ওনার যে উপস্থাপনাটা সত্যি যুক্তিসঙ্গত। এখানে একটু ব্যাখ্যাটা আমি পরিষ্কার করতে পারি যে আসলে ভালো কোম্পানির কিন্তু সুনির্দিষ্ট ডেফিনেশন কিন্তু ফিক্স আপ করে নাই যে এই মানের হইলে কোম্পানিটা ভালো হবে। তবে আমরা যেটা বুঝি যে সকল কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, যাদের ব্যবসা ভালো, তারা যদি আসে তাহলে আমরা খুশি, ভালো কোম্পানি। দেখেন এখন একটা কোম্পানি পুঁজিবাজারে আসবে কি আসবে না, এইটা কিন্তু আসলে আমাদের উপরে নির্ভর করে না, এটা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপরে নির্ভর করে। তারা যদি বাজারের সাথে আসতে চায় তাহলে আমরা শুধু তাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের যেমন আমাদের ভূমিকাটা আসলে একজন উকিলের মতো, যেমন কোনো কারোর যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, সে কাউকে কোর্টে যাওয়ার জন্য একজন উকিল নিয়োগ করে। এখানে যদি কেউ ক্যাপিটাল মার্কেটে আসতে চায় তাকে সহায়তা করার জন্য
মার্চেন্ট ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। মার্চেন্ট ব্যাংক কাউকে উদ্বুদ্ধ করে পুঁজিবাজারে নিয়ে আসবে এইটার সম্ভাবনাটা খুব কম, কারণ ওই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি মনে করে যে পুঁজিবাজারে আসাটা তার জন্য লাভজনক, তাহলে কিন্তু সে আসবে। তবে আমাদের দেশে এক শ্রেণীর প্রতিষ্ঠান আইনগত বাধ্যবাধকতার কারণে আসে, সেটা হলো ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, টেলিকম। এই যারা আছে তারা এই গ্রুপে, তারা আইনগতভাবে বাধ্য পুঁজিবাজারে আসতে হবে। তাদের লেটার অফ ইন্টেন্ট যখন দেওয়া হয় তখনই তাদেরকে প্রি কন্ডিশন দেওয়া হয় যে তাদেরকে একটা সার্টেন পিরিয়ড পরে বাজারে তালিকাভুক্ত হইতে হবে। কিন্তু এই সকল এই ফাইন্যান্সিয়াল এবং টেলিকম প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কিন্তু আইনগত বাধ্যবাধকতা নাই, যার ফলে দেখেন বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, অনেক ভালো ব্যবসা করে, মনোফলি ব্যবসা করে, কিন্তু তারা তালিকাভুক্ত হচ্ছে না। এখন তারা যদি তালিকাভুক্ত না হইতে চায়, আমি যে মার্চেন্ট ব্যাংকার হিসাবে আমার কিন্তু কোনো প্রকার ক্ষমতা নাই তাকে উদ্বুদ্ধ করার। হ্যাঁ, উদ্বুদ্ধ করতে পারে শুধুমাত্র ফিসক্যাল পলিসি বা সরকারের পলিসি। সরকার যদি তাদেরকে ইনসেন্টিভ দেয়, যেমন আমাদের এখন একটি ইনসেন্টিভ বলবৎ আছে যে লিস্টিং কোম্পানি এবং নন লিস্টিং কোম্পানির মধ্যে 7.5% ট্যাক্সের গ্যাপ আছে। তো এইটা এক সময় 10% ছিল, গত 2 বছর যাবত এই পার্থক্যটা 7.5%। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন যে একটি তালিকাভুক্ত কোম্পানি আসলে অতালিকাভুক্ত কোম্পানির তুলনায় তার অপারেশনাল কিছু কস্ট বেড়ে যায় এবং আইনগত বাধ্যবাধকতা বা পরিপালনের জায়গাটা অনেক বেশি হয়ে যায়। তো সেই সকল জায়গায় দেখা যায় তারা চিন্তা করে যে 7.5% ট্যাক্সের চেয়ে আমার যদি ওই নন লিস্টেড কোম্পানি হিসেবে চালাই সেটা অনেক বেশি স্মুথলি রান করাতে পারে। সেই সকল কারণে কিন্তু তারা অনেকেই আসতে চায় না। কারণ আমার জানা মতে সর্বশেষ তথ্য অনুযায়ী 1.5 লক্ষর বেশিও আমাদের এখানে রেজিস্টার্ড কোম্পানি আছে। তার ভিতরে আমি ধরে নিলাম যে 1.5 লক্ষর জায়গায় অন্ততপক্ষে 15,000 কোম্পানি তো পাবলিক লিমিটেড কোম্পানি আছে, কিন্তু লিস্টেড কোম্পানি কয়টা আমাদের দেশে আপনারা সবাই জানেন। সরি। তো এই কোম্পানিগুলো কেন তালিকাভুক্ত হচ্ছে না? আপনি জানেন আমাদের দেশে অনেক বড় বড় গ্রুপ আছে যাদের বাৎসরিক টার্নওভার 10 থেকে 30,000 কোটি টাকা পর্যন্ত, 40,000 কোটি টাকা পর্যন্ত আছে। কিন্তু এরকম অনেক গ্রুপ আছে 30, 40, 50,000 কোটি টাকা টার্নওভার, ওই গ্রুপের একটি প্রতিষ্ঠানও পুঁজিবাজারে তালিকাভুক্ত না। যেমন একটি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন আকিস গ্রুপের কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত না, আপনার আবুল খায়ের গ্রুপের কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত না, পিএসপি গ্রুপের কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত না। তো এইরকম যদি দেখেন অনেক প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হচ্ছে না, কারণ তাদেরকে আইনগতভাবেও বাধ্য করা যাচ্ছে না, আবার তাদেরকে ইনসেন্টিভ দিয়েও উৎসাহিত করা যাচ্ছে না। এরকম কোনো ইনসেন্টিভ নাই যে ইনসেন্টিভটা তাদেরকে উৎসাহিত করবে। তো আমরা আশা করব হয়তো আগামী দিনে সরকারের নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা হয়তো এই বিষয়গুলা সুবিবেচনায় নেবেন এবং তাদেরকে এই যে যারা মনোফুলি ব্যবসা করছেন বা যারা ভালো ব্যবসা করছেন বাজারে, তারা যেন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয় সেই জন্য কোনো পলিসি নির্ধারণ করবে। অনেক ধন্যবাদ। এখন আমি আবার একটু দর্শকের কাছে যাই। কাজী নাজমুল হোসেন আছেন, উনি আপনাকে বলেছেন যে আজকে একজন ভালো লোককে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কাজী নাজমুল হোসেনকে আমরাও ধন্যবাদ জানাতে চাই। এরপরে শফিকুল ইসলাম জসিম, উনি একটু প্রশ্ন করেছেন যে বাজার ভালো হচ্ছে কিন্তু ব্যাংকিং সেক্টর কেন ভালো হচ্ছে না, মানে ব্যাংকের শেয়ারের দাম কেন এখনো 10-12 টাকা। আপনি যদি একটু ছোট করে বলেন, ব্যাংকের যারা এই শেয়ারটা কেনে বা এদের যারা হোল্ড করছে তাদের উদ্দেশ্যে আপনার এই ব্যাংকের শেয়ার নিয়ে আসলে দীর্ঘমেয়াদী যদি কিছু বলেন যে সামগ্রিকভাবে। শহীদ ভাই, আপনি যথার্থই বলেছেন, আমি আপনার সাথে একদম পুরোপুরি একমত যে বাজার গতিশীলতা আছে, বাজারে লেনদেন বাড়ছে, বাজারের ইন্ডেক্স বেড়েছে, কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশের ব্যাংকিং সেক্টর এখনো অনেক নিচে আছে এবং কম্পেয়ার টু দেয়ার প্রফিট বা ডিভিডেন্ড অনেক নিচের প্রাইসে, এবং ব্যাংকিং সেক্টরে এখনো 4 পিতে 5 পিতে শেয়ার আছে অনেক ব্যাংকের শেয়ার। এখন আমাদের বিনিয়োগকারীদের প্রতি আমাদের বিনিয়োগের সাথে সবসময় একটা পরামর্শ থাকে যে আপনারা বিনিয়োগের বাস্কেটটা একটু ডাইভার্সিফাইড করেন। কিছু হয়তো ক্যাপিটাল গেইন তো সবাই চায়, ক্যাপিটাল গেইনের জন্য আপনারা চাবেন, বিনিয়োগ করবেন, সেটা আমরা প্রত্যাশা করি।
সরি, একটা লাইনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল। না ঠিক আছে, লাইনে আছে। জি হ্যাঁ, জি, আচ্ছা। কোনো তো অসুবিধা নেই। যেটা বলতেছিলাম ব্যাংকিং সেক্টর নিয়ে, তো ব্যাংকিং সেক্টরে এখনো 4-5 এর মধ্যে অনেক শেয়ার আছে, এবং এগুলো যেই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে আপনার এফডিআই রেটের চেয়ে অনেক বেশি রিটার্ন। তো সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীরা যদি নিরাপদ বিনিয়োগ হিসাবে ওই সকল শেয়ারগুলোকে যাচাই বাছাই করে তাদের বিনিয়োগের একটি অংশ এখানে বিনিয়োগ করে, তাহলে কিন্তু তাদের বিনিয়োগটা অনেক নিরাপদ হয়। এবং আপনি দেখবেন যে এবার হাফ ইয়ারলি প্রত্যেকটা ব্যাংকের পারফরমেন্স অত্যন্ত ভালো, তাদের প্রত্যেকের ইপিএস কিন্তু বাড়ছে। এরপরে যদি বিনিয়োগকারীরা নিজেরা সচেতন হয়ে নিরাপদ বিনিয়োগের দিকে না যায়, তাহলে ব্যাংকিং সেক্টর পারবে কিভাবে? এখন বিনিয়োগকারীদের মধ্যে একটা বড় প্রবণতা আছে, তারা ক্যাপিটাল গেইনের জন্য এই স্পেকুলেটিভ শেয়ারের দিকে অনেক সময় ঝুঁকে পড়ে। সেই জায়গাটাতে কিন্তু আমরা সবসময় ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনারা স্পেকুলেশনে যাওয়ার আগে একটু যাচাই বাছাই করে যাবেন, যে আসলে এটা যদিও সাময়িকভাবে খুব গতিশীল মনে হয়, যে কোনো মুহূর্তে তো সেই গতিটা বন্ধ হয়ে যেতে পারে বা গতি পরিবর্তন হইতে পারে। তো বিনিয়োগকারীরা যদি যাচাই বাছাই করে এই কম পি শেয়ারের দিকে যায় এবং নিশ্চিত লভ্যাংশের দিকে যায়, তখন কিন্তু ব্যাংকের শেয়ারের দাম অটোমেটিকলি বাড়বে। আরেকটা বিষয় হলো যে আমরা প্রথমে বাজার দেখলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স সেক্টরকে দিয়ে বাজারটা কিন্তু গতিশীলতা শুরু হয়। পরবর্তীতে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল সকল দিকেই বাজার গেছে। শুধুমাত্র এখন পর্যন্ত আমার জানা মতে ব্যাংকিং সেক্টর এখনো গতিশীল হয় নাই। তো আমরা খুবই আশাবাদী, খুব নিকট অতীতেই আমরা ব্যাংকিং সেক্টরের গতিশীলতা দেখব, কারণ আমাদের দেশের পুঁজিবাজারে ব্যাংকিং সেক্টর একটা সিগনিফিকেন্ট মার্কেট শেয়ার ধারণ করে। আগামী দিনে আমরা যেই প্রত্যাশা নিয়ে আছি তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ব্যাংকিং সেক্টর গতিশীল হবে, এবং ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড yield এখনো প্রায় 5-এর মতো। তো সেই হিসাবে যেখানে ব্যাংকের ডিপোজিট রেট হলো 2 আর 3%, সেখানে যদি 5%-এর মতো ডিভিডেন্ড yield হয়, তাহলে অবশ্যই এটা লুক্রেটিভ, এবং বিনিয়োগকারীরা এই হিডেন তথ্যটা হয়তো বিচার বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এদিকে বিনিয়োগ করতে থাকবে। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরেকটু যাই দর্শকদের কাছে। আমির সোহেল ভাই উনি মিউচুয়াল ফান্ড নিয়ে জানতে চেয়েছেন, এবং এমডি মশিউর রহমান লিমন যে মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আপনি কিছু বলেন। আর আগে আমি একটা মানে বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে মিউচুয়াল ফান্ডের অর্থ কিন্তু শেয়ার বাজারেই বিনিয়োগ হয়ে থাকে। সুতরাং শেয়ার বাজার যেহেতু এখন ভালো, মিউচুয়াল ফান্ড তো শেয়ার বাজার থেকেও আসলে ভালো বিনিয়োগ মানে লাভ করছে। তো এইটির কি কোনো মানে আমরা ভবিষ্যতে দেখতে পাবো কিনা বাজারে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি এই চিত্রটা আসলে আসবে কিনা? দেখেন, আমাদের বাজারে এখনো 1% মার্কেট ক্যাপের 1% হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাঝখানে ম্যানেজমেন্ট গুলা নিয়ে বা বাজারের এই নিম্ন গতির কারণে একটু মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষ বিনিয়োগকারীদের একটু আগ্রহ কমে গিয়েছিল। কিন্তু এই বছরে যারা ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে এই পর্যন্ত দেখলাম খুব ভালো ডিভিডেন্ডে দিয়েছে, এবং মিউচুয়াল ফান্ড কিন্তু একটি নিরাপদ বিনিয়োগের জায়গা। তো এই ডিভিডেন্ডের ধারাবাহিকতা থাকলে আগামী দিনে বিনিয়োগকারীরা কিন্তু নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে মিউচুয়াল ফান্ড বেছে নেবে, এবং মিউচুয়াল ফান্ডের মার্কেট শেয়ারও আরো বাড়বে, বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে। আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আগামী দিনে আশাবাদী। অনেক ধন্যবাদ। এখন একটু অন্য বিষয়ে আসি। আমাদের বাজারকে বিশ্ব বাজারে তুলে ধরার জন্য এবং এর ব্র্যান্ডিং করার জন্য আপনি জানেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দুবাই এবং আমেরিকাতে 4টা প্রদেশে রোড শো করে আসলো। সামগ্রিকভাবে এই রোড শো এই বাজারের ব্র্যান্ডিং এবং বিশ্ব বাজারকে জানান দেয়া এই আমাদের বাজার সম্পর্কে, এবং ওখান থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশকে তুলে ধরায় যে বিদেশে যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করছে, সামগ্রিক বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন কিছু। ফয়সাল, আমরা সবাই জানি যে প্রচারই প্রসার, এই ব্যাপারে আমি মনে করি যে কেউ দ্বিমত করবে না। তো প্রচারেই যদি প্রসার হয়, তাহলে আমাদের সম্পর্কে আমাদের যেই সার্বিক উন্নয়ন ঘটেছে
সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে তুলে ধরতে হবে। তো তারই অংশ হিসাবে ধারাবাহিকভাবে এই রোড শোর আয়োজন। দুবাই প্রোগ্রামে আমি ছিলাম এবং আমরা এই আমেরিকান প্রোগ্রামেও আমাদের পৃষ্ঠপোষকতা ছিল, তবে আনফরচুনেটলি আমার ভিসা হয় নাই বলে আমি যাইতে পারি নাই, যাওয়ার প্ল্যান ছিল। তা আমি মনে করি যে এই দুইটি রোড শো বাংলাদেশের পুঁজিবাজারকে অনেক উচ্চতায় নিয়ে গেছে এবং আমি যতটুকু জানি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আরো কিছু জায়গায় এই ধরনের রোড শো করার পরিকল্পনা করেছে এবং এইগুলো যদি করে আসে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজার একটি নতুন মাত্রায় পৌঁছবে এবং বিশ্ব বাংলাদেশের পুঁজিবাজারের দিকে দৃষ্টি আকর্ষণ করবে। এই রোড শো আমি মনে করি একটি সময় উপযোগী সিদ্ধান্ত বা পদক্ষেপ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আরেকজন দর্শক মোহাম্মদ ইউসুফ মিয়া, উনি একটু জানতে চেয়েছেন যে 9 কোম্পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে কিছু বলুন। ইউসুফ ভাই, আমরা সবসময় কমিশনের কাছে কি প্রত্যাশা করি যে কোথাও যদি আনডিউ অ্যাক্টিভিটিস হয় বা আনফেয়ার কোনো প্লে হয়, মুভমেন্ট হয়, সেটা যেন রেগুলেটর নিয়ন্ত্রণ করে। তো সেটা নিয়ন্ত্রণ করবে কখন? যখন তাদের সার্ভিলেন্সের মধ্যে যেটাকে সন্দেহভাজন মনে হবে তখন তারা এগুলা খতিয়ে দেখেন। তো এটা নিয়ে কালকে আমি দেখলাম যে একটি গণমাধ্যমে একটি প্রচারণা, সার্ভিলেন্সের হেড যিনি আছেন রেজাউল করিম সাহেব, ওনার রেফারেন্স দিয়েই লিখছে যে ওনাকে যখন প্রশ্ন করে উনি বলছে যে এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা আসলে এদের এই বিভিন্ন সময়ের ডিক্লারেশন এবং বাজারের যে লেনদেন এই জিনিসগুলো একটু আমরা যাচাই করে দেখবো যে এগুলো সব ঠিক আছে কিনা। তো এটা তো আসলে নিয়মিত কমিশনের নিয়মিত কার্যক্রমের অংশ। আজকে হয়তো 9টা দেখছেন, কালকে হয়তো অন্য 5টা কোম্পানি দেখতে পারেন, 4টা কোম্পানি দেখতে পারেন। যেহেতু আপনারা জানেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন অত্যন্ত আধুনিক একটি সফটওয়্যার ইউজ করে, যেখানে প্রতিটা ন্যানো সেকেন্ডের লেনদেনগুলা তারা মনিটর করতে পারে এবং যে কোনো রকমের অনিয়ম তাদের কাছে পরিলক্ষিত হইলেই তারা সেই বিষয়গুলা তদন্ত করে। এই তদন্ত আগেও হয়েছে, হয়তো সেটা তো কম ছিল, এখন একটু বেশি। আর এখন আমাদের গণমাধ্যম বেশি সচেতন হওয়ার কারণে প্রতিটা বিষয় কিন্তু খুব দ্রুত আমাদের সকলের মধ্যে ছড়িয়ে যায় গণমাধ্যমের বদলতে। তো এই জন্য আমরা প্রতিটা জিনিস জানি বলে হয়তো অনেকে এই সকল বিষয়গুলোকে কিছু কিছু ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে বা একটু নেতিবাচক চিন্তা করে। আমি বিনিয়োগকারীদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এটা রেগুলেটর তাদের নিয়মিত কার্যক্রম হিসাবে এটা চালিয়ে যাবেন, সবসময়ই করবেন। কোনো কোম্পানির তদন্ত হচ্ছে সেই বলে আপনারা মার্কেটের প্রতি কোনো রকম নেতিবাচক চিন্তা করবেন না। মার্কেটের গতিতে চলবে। কোনো পার্টিকুলার এখন এখানে 400-500 ইনস্ট্রুমেন্ট লেনদেন হয়, এখানে 5টা কোম্পানি 2টা কোম্পানিতে অনিয়ম বা কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। থাকলে সেটার জন্য রেগুলেটর আছে, রেগুলেটর তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে, নিয়ম আইন অনুযায়ী যে সকল ব্যবস্থা নেওয়া সেটা নেবে। কারণ আপনারা দেখেন যে প্রায়ই কমিশন বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করছে, পানিশমেন্ট দিচ্ছে। কারণ কি, অনিয়ম দেখলে কমিশন সেটা করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নিলে আমরা যদি আতঙ্কিত হয়ে যাই, আমরা যদি ভয় পাই, তাহলে কমিশন কাজটা চালাবে কিভাবে? আমরা বরঞ্চ সেইটাকে সাধুবাদ জানানো দরকার। সেই ক্ষেত্রে আমরা কমিশনকে ধন্যবাদ জানানো দরকার যে তারা যথাসময়ে যথা উদ্যোগ নিয়েছে, অনিয়মকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছে। এবং কমিশন যত সোচ্চার থাকবে অনিয়ম তত কম হবে, অনিয়ম যত কম হবে আমাদের পুঁজিবাজারের তত উন্নয়ন হবে, বিনিয়োগকারীর স্বার্থ তত বেশি রক্ষা হবে। ফয়সাল, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি প্রশ্ন নেই। ইব্রাহিম খলিল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি জিজ্ঞেস করেছেন ভালো আছি কিনা, আপনি যদি একটু বলেন কেমন আছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনারা যদি সন্তুষ্ট থাকেন, ভালো থাকে, তাহলে আমাদের আরো উদ্দীপনা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে জাহাঙ্গীর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এ পর্যায়ে আমি আরেকটা বিষয় একটু আপনাকে জানতে চাই যে মার্চেন্ট ব্যাংক, আপনি দায়িত্বটা এড়িয়ে গেলেন, আপনি মার্চেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। আপনি বললেন যে মার্চেন্ট ব্যাংক শুধু আনে, উকিলের কাজটা করে।
তাহলে কেন মার্চেন্ট ব্যাংকে আবার যখন একটা খারাপ কোম্পানি আসে, খারাপ পারফরমেন্স দেখায়, তখন কেন আমরা আবার মার্চেন্ট ব্যাংকে দোষারোপ করি? এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। এটা হলো ফয়সাল, এটা আপনি যথার্থই বলেছেন। এই ক্রিটিসাইজ গুলা বা সমালোচনা গুলো আমরাও শুনি। তো সত্যিকার অবস্থাটা হয়তো আমাদের সকলের কাছে থাকে না সকল তথ্য। একটি মার্চেন্ট ব্যাংকের আসলে ভূমিকা কতটুকু, সে অরিজিনাল অডিট রিপোর্ট নেয় আর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে সার্টিফাইড করা ডকুমেন্ট, এই যে অরিজিনাল ডকুমেন্ট যা থাকে তার আলোকে কিন্তু সে প্রসপেক্টাস বানায় এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্ট গুলা সেট করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়, স্টক এক্সচেঞ্জে জমা দেয়। তাদের পক্ষ থেকে যে সকল কুয়েরি গুলো আসে সেইগুলা অডিটর, কোম্পানি এদের সহযোগিতা নিয়ে জবাব দেয় এবং যদি কমিশন স্যাটিসফাইড হয় তাহলে এটার অনুমোদন দেয়, আর যখন স্যাটিসফাইড হয় না তখন সেগুলোকে ক্যান্সেল করে দেয়, টার্ন ডাউন করে দেয়। সত্যিকার অর্থে মার্চেন্ট ব্যাংকারের আমি খুব বেশি ভূমিকা রাখার সুযোগ দেখি না, কারণ যে সকল ডকুমেন্ট আছে তার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। 5 বছরের অডিট রিপোর্ট দেয়, তো 5 বছরের অডিট রিপোর্ট কিন্তু এর সাথে মার্চেন্ট ব্যাংকারের সাথে সম্পৃক্ত থাকে না, কারণ একজন মার্চেন্ট ব্যাংকার কিন্তু 5 বছর ব্যাপী কাজ করে না একটা ইস্যুয়ারের সাথে, হয়তো 1 বছর কাজ করে, না হয় 2 বছর কাজ করলো, কিন্তু 5 বছরের অডিট রিপোর্ট, তার মানে কি অডিট রিপোর্টের কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। এবং ম্যানেজমেন্ট যদি তার স্বার্থ রক্ষা না হয় বা সে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু সে তালিকাভুক্তির উদ্যোগ নেয় না। তো সেখানে আমার দৃষ্টিতে বা আমার জানা মতে মার্চেন্ট ব্যাংকের নিজস্ব কোনো মতামত প্রয়োগ করা বা নিজস্ব গতিশীলতা তৈরি করার খুব একটা সুযোগ নাই। ইস্যুয়ার কোম্পানি এবং অডিটর তারা এইটাকে গতিশীল বা তারা যা ডকুমেন্টেশন সাপ্লাই করে তার বাইরে যাওয়ার মতো। ফয়সাল, আচ্ছা, অনেক ধন্যবাদ। বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে বলে আশা করছি বিনিয়োগকারীদের কাছে। এখন এই পর্যায়ে যদি আমি বলি, আসলে তো বাজার ঊর্ধ্বমুখী। তো এই পর্যায়ে এই ঊর্ধ্বমুখী বাজারে বিনিয়োগকারীরা আসলে কতটুকু সচেতনতা দরকার, বা কোন কোন বিষয়ে তাদের সতর্ক হওয়া প্রয়োজন আছে, বা শেয়ার কেনার ক্ষেত্রেই বা কি করণীয়, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো জানেন যে এই জায়গাটাই সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ ইস্যু এই সময়কার জন্য, যে আসলে একজন বিনিয়োগকারী কি দেখে বিনিয়োগ করবে, কোন পর্যায়ে বিনিয়োগ করবে। এখানে প্রথমে একজন বিনিয়োগকারী চিন্তা করে যদি যে বাজার যেখানে যাক না কেন আমি যেখানে বিনিয়োগ করব সেখান থেকে লভ্যাংশ দিয়ে যেন আমার বিনিয়োগটা যৌক্তিক হয়, যদি ক্যাপিটাল গেইন আসে সেটা ভালো। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনেক বিনিয়োগকারী ভাই কোম্পানি সম্পর্কে বা ওই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তার কাছে কোনো সঠিক তথ্য নাই। সে হয়তো তার বন্ধু বান্ধব বা কারোর কাছে স্পেকুলেশন শুনছে যে এই কোম্পানির শেয়ারের দাম বাড়বে, উনি চট করে কিনে ফেলেন। উনি হয়তো জানেনও না যে গত 1 মাসে শেয়ারের দাম হয়তো বা 50 টাকা শেয়ার 100 টাকা হয়ে গেছে, বা 10 টাকাটা 20 টাকা হয়ে গেছে। তো এখানে 100% গেইন হয়ে গেছে বা 50% গেইন হয়ে গেছে 1 মাসে। তো সেই অবস্থায় উনি ঢুকে ক্ষতিগ্রস্ত হন। তো ক্ষতিগ্রস্ত হইলে তখন ওনারা বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করেন। কিন্তু উনি যদি বিনিয়োগ করার আগে একটু যাচাই করতেন যে আসলে গত 1 মাসে এই শেয়ারের প্রাইসটা কতটুকু, বা গত 6 মাসে এই শেয়ারের প্রাইসটা কতটুকু বাড়ছে, বা গত বছরে কি ডিভিডেন্ড দিছে, এখন এটা কত ইপিএস কত কত পিতে ট্রেড হচ্ছে, এই সাধারণ জিনিসগুলো যদি একটু যাচাই বাছাই করে বিনিয়োগ করে তাহলে কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এখন এই বিষয়গুলো একেবারে সাধারণ বিষয়গুলোও যদি বিনিয়োগকারী যাচাই বাছাই না করে কারো মুখের কথার উপরে বা কোনো অনির্ভরশীল তথ্যের উপরে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে দেখেন এখন তথ্য উপাত্তের যুগ, তথ্য উপাত্তের যথেষ্ট অ্যাভেলেবিলিটি আছে। আপনি যে কোনো বড় ব্রোকারেজ হাউসগুলোতে যান, আপনি স্টক এক্সচেঞ্জে যান, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের লাইব্রেরিতে যান, সব জায়গায় তথ্য উপাত্ত আছে। তো একটু তথ্যপত্রটা জেনে আপনার টাকা, আপনার টাকার নিরাপত্তা, আপনার বিনিয়োগের নিরাপত্তার জন্য কিছুটা তো আপনাকে দায়িত্ব পালন করতে হবে, কিছুটা আপনাকে সচেতন হইতে হবে। আপনারা সচেতন হন, কারণ আমরা
যারা বাজারের সাথে সম্পৃক্ত, আমরা বাজার নিয়ে কাজ করি, আমরা কিন্তু সবসময় প্রাধান্য দেই আপনাদের সুরক্ষা। বিনিয়োগকারী সুরক্ষা না হইলে, বিনিয়োগকারী সচেতন না হলে, বিনিয়োগকারী লাভবান না হইলে পুঁজি বাজারের উন্নয়ন কিন্তু হবে না। পুঁজি বাজারের উন্নয়ন না হইলে, বিনিয়োগকারী টিকে থাকতে না পারলে, বিনিয়োগকারী লাভবান না হইলে, এই আমাদের মতো যারা পেশাজীবী বাজারে কাজ করে খায়, আমরা চাকরিজীবী, আমাদের কিন্তু কর্মসংস্থান থাকবে না। আমরা কাজ করব কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে কাজ করব, আপনাদের জন্য কাজ করব। তাই আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা একটু সচেতন হন, আপনারা একটু তথ্যপত্র যাচাই করে বিনিয়োগ করুন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং বাজার নিয়ে ভয় পাবেন না। বাজার অনেক দূর যাবে, আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা কিছুক্ষণ আগে আপনারা নিজেরাই প্রশ্ন করেছেন যে এখনো ব্যাংকের শেয়ারের দাম অনেক কমে আছে। তার মানে কি, ব্যাংকের শেয়ারের দাম যখন যথোপযুক্ত জায়গায় যাবে, আমি বলবো না কোথায় যাবে, কিন্তু যত আপনারা যেমন বলছেন কম দামে আছে, আমিও আপনাদের সাথে পুরোপুরি একমত যে কম দাম আছে। এগুলো যখন নাকি যথাযথ মূল্যে যাবে, এই যথাযথ মূল্যটাও নির্ধারণ করব কিন্তু আমরা বিনিয়োগকারীরা সবাই মিলে, আমাদের আচরণ দ্বারা, আমাদের অ্যাক্টিভিটিস দ্বারাই কিন্তু সেই যথাযথ মূল্যটা নির্ধারিত হবে। এই যথাযথ মূল্য যখন নির্ধারিত হবে, তখন দেখবেন যে আমাদের ইন্ডেক্স কিন্তু আরো অনেক বেড়ে গেছে। তো সেইখানে আমি আবারও ভারতের ওই উদাহরণটা বলতে চাই যে ভারতের ইন্ডেক্স যেহেতু 25,000 থেকে 54,000-এ গেছে, এটা 100%-এরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এটাও 100%-এর বেশি বৃদ্ধি পাওয়াটা অস্বাভাবিক কিছু না এবং অযৌক্তিক কিছু না। আমরাও সেটা, বরঞ্চ আমাদের বাজারের পরিধি বাড়ার কিন্তু অনেক সুযোগ রয়ে গেছে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার থেকে জিডিপি গ্রোথ বাংলাদেশের বেশি ইন্ডিয়ার তুলনায়, পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের বেশি, এবং বাংলাদেশে যেই পরিমাণ উন্নয়ন কাজ হচ্ছে, বাংলাদেশের ইকোনমি সাইজ যেভাবে বড় হচ্ছে, আপনার বাংলাদেশের পুঁজিবাজার কোথায় যাবে এখনোই সেটা অনুমেয় না। তবে একটা বিষয় আমরা অনুমেয় করতে পারি, এটা অনেক দূর যাবে। আর বাংলাদেশে এখন আপনারা সবাই জানেন যে অনেক দিন যাবত আমাদের কোনো রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব নেই, ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবল হচ্ছে। হ্যাঁ, কিছুটা এটা যেটা সারা বিশ্বে প্রভাব পড়ছে কোভিডের, এই কোভিডের প্রভাবের মধ্যেও কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের গার্মেন্টস সেক্টর খোলা ছিল, আমাদের টেক্সটাইল সেক্টর ভালো করছে। তারা অনেক গ্রোথ হয়েছে। সেই হিসাবে আমরা পুঁজিবাজার নিয়ে আশাবাদী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটা প্রশ্ন করতাম, একটা দর্শকও করেছেন, আমি একটু আসি। ভুল পৃথিবী যদিও তো বাজার উন্নয়নে শুধু বিএসইসি এর কার্যক্রম দেখা যাচ্ছে, ডিএসসি এর কোনো কার্যক্রম নেই কেন? সব দায়িত্ব কি বিএসইসি এর? আপনার মন্তব্য আশা করছি। এখন এটার সাথে আবার আরেকটা যুক্ত করে দিই আমি, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বা কি করছে এই বর্তমান কমিশনের পাশে দাঁড়িয়েছে কিনা, বা কিভাবে তাদেরকে সহযোগিতা করছে একটি শক্তিশালী বাজার বা টেকসই বাজার গঠনের লক্ষ্যে? দেখেন, একটি শক্তিশালী বাজার গঠন করতে হলে সকল অংশীজনেরই কিন্তু সক্রিয় সহযোগিতা, সক্রিয় উপস্থিতি লাগে। এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ডিবিএ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, সকলের সমন্বয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছি যে এখন সকল স্টেক হোল্ডারদের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক এবং খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কিন্তু বাজার এগিয়ে যাচ্ছে। এখন স্টক এক্সচেঞ্জের অবস্থান থেকে যেটুকু করণীয় সেটা করছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যেটা করণীয় সেটা করছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের চেয়ে অনেক বেশি আগে আছে। আমরা আসলে প্রাইভেট থেকেও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাথে গতি মিলিয়ে দৌড়াইতে পারছি না, আমাদের গতি আরো বাড়ানো উচিত আমরা মনে করি। তবে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করলেন, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা সবসময় বাজার উন্নয়নের জন্য আছি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পাশে আছি, অন্যান্য অংশীজনদের পাশেও আছি। মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় বাজার উন্নয়নের সাথে থাকবে
এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা যখনই মনে করেছি যে এই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগ আছে বা আমরা সুযোগ পেয়েছি, আমরা সেটা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব। ধন্যবাদ। এই পর্যায়ে যদি আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আমাদের বাজার বলা হচ্ছে যে সূচক বেড়েছে। আপনি কি মনে করেন বিগত এক বছরে বা সামগ্রিক সময় এই বর্তমান সময়ে বাজারে আসলেই সকল মানদণ্ডে উন্নতি হয়েছে? কারণ আমরা দেখছি যে এখানে সামগ্রিকভাবে শুধু সূচক নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু আমরা যে রোড শো করে আসলাম দেশের বাইরে, বিদেশি বিনিয়োগ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আসবে শুনছি। সামগ্রিকভাবে যদি বলেন আর কোথায় কোথায় আসলে বাজারের উন্নতি ঘটেছে যার উপরে বিশ্বাস করতে পারি যে না এই বাজারে আসলে টেকসই বাজারের দিকে যাচ্ছে? আপনি যদি ইতিবাচক দিকগুলা দেখেন, প্রথমে আমরা বলবো যে নীতি নির্ধারণী মহলের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গতিবিধি আপনারা নিজেরা দেখছেন যে এটা লক্ষণীয়। তারা অত্যন্ত দ্রুত গতিতে ড্রাইভ দিচ্ছে। এখন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিন্তু বিনিয়োগও করে না, লেনদেনের সাথে সাথে তারা হলো ওয়াচডগ, তারা মনিটর করে প্রচলিত আইনের মধ্যে থেকে আমরা যারা বিজনেসের সাথে জড়িত, সেটা বিনিয়োগকারী হোক ইন্টারমিডিয়েটারি হোক, আমরা যেন নিয়মের মধ্যে থেকে লেনদেন করি, নিয়মের মধ্যে আছে কিনা সেটাই দেখে। সেটার পাশাপাশি তারা অতিরিক্ত কাজ হিসেবে বাজার উন্নয়ন, আন্তর্জাতিক বিশ্বে আমাদের পরিচিতি বৃদ্ধি করা, এই সকল কাজও করে যাচ্ছে। আমাদের যেইটুকু করণীয় সেই জায়গাতে আমরা মনে করি আমরা কিছুটা পিছিয়ে আছি। সারা বিশ্ব এখন প্রযুক্তি নির্ভরশীল। আসলে বিশ্বমানের প্রযুক্তিতে আমরা এখনো যেতে পারিনি, তবে আমরা অনেক উন্নয়ন করেছি। বিশ্বমানের প্রযুক্তিতে যাওয়ার জন্য আমাদের আরো কিছু করণীয় আছে, সেগুলো নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জ গুলা বলেছে যে প্রত্যেক ব্রোকারেজ হাউস তাদের নিজস্ব ওএমএস করার জন্য, ওএমএস করলে প্রযুক্তিগত উন্নতিটা আরো বেড়ে যাবে। আজকে এই যেমন একমাত্র বাংলাদেশই একমাত্র দেশ যেখানে 66 দিন পুঁজিবাজার বন্ধ ছিল, পৃথিবীর অন্য কোথাও কিন্তু এতদিন বন্ধ ছিল না। কারণ আমাদের বন্ধ থাকার পিছনে কারণ ছিল আসলে আমরা প্রযুক্তিগতভাবে ততটা অ্যাডভান্স ছিলাম না, আমাদের ওইরকম প্রস্তুতি ছিল না বলে আমরা হয়তো তখন এই কোভিড সিচুয়েশনে ফিজিক্যাল মুভমেন্ট রেস্ট্রিকশন ছিল, আমরা বাজার পরিচালনা করতে পারিনি। তবে এই কমিশন যোগদানের পরদিন থেকে ওনারা ঘোষণা দিয়েছিলেন যে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে, এবং সেই বিষয় মাথায় রেখে আমাদের মধ্যে একটা প্রস্তুতিও তৈরি হয়েছিল। আমরা কিন্তু এই লকডাউন, কঠোর লকডাউনের মধ্যেও কিন্তু আমরা পুঁজিবাজার চালু রেখেছি, আমরা লেনদেন করেছি এবং আপনারা দেখেছেন যে লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে। তো সেই জায়গাতে আমাদের স্টক এক্সচেঞ্জ গুলা প্রযুক্তিগত আরো উন্নতি সুযোগ আছে, এবং স্টক এক্সচেঞ্জের প্রযুক্তির উন্নতি বৃদ্ধি পেলে আমরা যারা অংশীজন আছি আমাদেরও সেটার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি করতে হবে, এবং আগামী দিনে সেটা খুব প্রয়োজন। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু আবার দর্শকদের কাছে যাই যে আরমান চৌধুরী, আপনি দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাকে ধন্যবাদ। মিলন আহমেদ, অনেকদিন পর একটা সুন্দর আলোচনা উপভোগ করলাম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা। এম.এইচ রহমান, আলহামদুলিল্লাহ কয়েকটি সূত্রে জানা গেছে যে বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতিতে মুখর ব্রোকারেজ হাউস গুলো, তো উনিও এটাই। আরমান চৌধুরী, উনিও দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাকে ধন্যবাদ। এবং বিনিয়োগকারী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে বাজার নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে, এতে আমরা বিনিয়োগকারীরা ভীত, এই বিষয়ে আপনাদের মন্তব্য আশা করছি। আমরা ইতিমধ্যে মন্তব্য দিয়েছি। প্রিয় দর্শক, আমরা কোনো বাজে মন্তব্যের দিকে নজর দিতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই, ভালো কিছুর জন্য আশা করছি, এবং আমরা চাই যে আমাদের বাজার বিশ্বমানের হবে, টেকসই বাজার হবে, যেখানে আমাদের এখানে আর কারো কোনো কথা এই বাজারে ধস নামবে না, সেই জায়গার জন্য আসলে আমরা অপেক্ষা করছি। এখন যদি আমি একটু আপনার কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করি, যে যদি বলেন যে সামগ্রিকভাবে এই বিনিয়োগকারী ভাই বোনরা যে আতঙ্কিত হয়ে অনেক সময় প্যানিক সেল করে, আবার অনেকে হচ্ছে যে এই বাজারে লোন নিচ্ছে, সামগ্রিকভাবে আসলে বিনিয়োগকারীদের জন্য, আপনি একজন অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন এই বাজারে আছেন, আপনি একটা ব্রোকারেজ হাউসের এমডি,
সামগ্রিকভাবে একটু যদি বলেন যে অনেকে হচ্ছে যে এই সময় অনেক অস্থিরতায় ভোগে, একটা শেয়ার কিনলে আবার বিক্রি করে দিয়ে আবার আরেকটায় যাওয়া, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে লসে শেয়ার বিক্রি করে দেয়। সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আসলে বিনিয়োগকারীদের জন্য কি বলবেন আপনি? না, বিনিয়োগকারী আমি কিছুটা কিন্তু এর আগের প্রশ্নে আপনাকে বলেছিলাম যে বিনিয়োগকারীদের একটু ধৈর্যশীল হইতে হবে এবং একটু ক্যালকুলেটিভ হইতে হবে, মানে হিসাব নিকাশ করে বিনিয়োগ করা। আস্থা দেখেন রাখা, আপনার কাছে বিনিয়োগটা করবে তার উপরে না, পরিপূর্ণ আস্থা রাখা। না, আস্থার বিষয়টা হলো আপনি ওভারঅল পলিসিতে যদি আপনি মনে করেন যে এই জায়গাটা সিকিউর, তাহলে আপনি বিনিয়োগ করবেন। কিন্তু বিনিয়োগ করার সময় যেহেতু আপনার কাছে অনেকগুলো অল্টারনেটিভ থাকে, অনেকগুলো আইটেম বাজারে বিরাজমান, তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন? কোথায় বিনিয়োগ করার আগে আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনি কি ধরনের রিটার্ন চাচ্ছেন বাজার থেকে। আপনি যদি হাই রিটার্ন চান, আপনি স্পেকুলেটিভে যাবেন। যেখানে হাই রিটার্নের সম্ভাবনা সেখানে কিন্তু হাই রিস্ক আছে। হাই রিস্ক হাই গেইন অর হাই লস। তো যেখানে যাবেন এই জায়গাটা কিন্তু ক্যালকুলেশন বিনিয়োগকারীর করতে হবে, বিনিয়োগকারীকে বুঝতে হবে। যদি বিনিয়োগকারী এই বিচক্ষণতার সাথে এই বিশ্লেষণটা করে সে উনি ঠিক করেন, তাহলে ওনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায়। দ্বিতীয়ত আপনি যেটা মার্জিন লোনের কথা বললেন, দেখেন মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করা সব সময় আমি ডিসকারেজ করি এবং এটা আমি বহু মিডিয়ার প্রোগ্রামে আমি বলেছি যে মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করা যায় না। মার্জিন লোন নিয়ে আপনি ট্রেড করতে পারেন। বিনিয়োগ আর ট্রেডের মধ্যে কিন্তু একটা বাস্তব পার্থক্য আছে। এটা আমি বিশ্বাস করি যে আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা এটা বুঝেন। আপনি 7 দিন, 2 দিন, 5 দিন, 10 দিনের জন্য একটা শেয়ার বাই করতে চাচ্ছেন, সেল করে দিবেন, আপনি সেটা জন্য আপনি মার্জিন ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি 6 মাস 1 বছর একটা শেয়ারকে ধারণ করে রাখতে চান, সেই ক্ষেত্রে যদি আপনি মার্জিন নেন, আপনার কিন্তু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। কিভাবে ঝুঁকি বাড়ছে? আপনি আজকে যে শেয়ারটা 100 টাকা দিয়ে কিনেছেন, সেই শেয়ারের দামটা 80 টাকায় নেমে আসতেই পারে। আপনার প্রত্যাশা হয়তো 120 টাকায় যাবে, 150 টাকায় যাবে, আপনি ক্যাপিটাল গেইন করবেন। কিন্তু এটা আনফরচুনেট সিচুয়েশনে এই প্রতিষ্ঠানের কোনো একটা দুর্ঘটনার কারণে, মিসম্যানেজমেন্টের কারণে হয়তো তার পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে, শেয়ারের প্রাইসটা কমে যেতে পারে। যখন কমে যাবে, সেই কমাটা আপনার বিনিয়োগ থেকে কমে যাচ্ছে, সাথে সাথে ওই যে টাকাটা আপনি 1 বছর 6 মাস ধরে রাখছেন, মার্জিনটা নিয়ে রাখছেন, সেইটার ইন্টারেস্ট যুক্ত হচ্ছে। তাই আপনার এখানে ডাবল লস ক্রিয়েট হচ্ছে। একদিকে মার্কেট প্রাইস কমে গেছে, অন্যদিকে ইন্টারেস্টের দায় নিতে হচ্ছে। এবং এই সকল কারণে আপনি জানেন যে আমাদের মার্কেটে এখনো আমরা একটা পেইনফুল জিনিস ক্যারি করছি, সেটা হলো নেগেটিভ ইকুইটি। আসলে পৃথিবীর কোথাও কিন্তু নেগেটিভ ইকুইটির কনসেপ্ট নাই, কিন্তু আমাদের এখানে এটা কেন তৈরি হয়েছে? একটা হলো অতিরিক্ত মার্জিন রেশিও নিছে, পরবর্তীতে মার্কেট যখন ফল করা শুরু করছে, আমরা কিন্তু সেটাকে ফোর্স সেলে যাইতে পারি নাই বিভিন্ন রকম সিচুয়েশনের কারণে। বিনিয়োগকারীরা তখন খুব ইমোশনালি আমাদের উপরে বিরক্ত হয়েছেন, আমাদেরকে একটু প্রতিবন্ধকতা তৈরি করেছেন যে বিনিয়োগ বিক্রি করা দরকার। কিন্তু তখন যদি আসলে আমরা যদি মার্জিন রেগুলেশন অনুযায়ী বিক্রি করতাম, তাহলে তারা কিছু হলে 100 টাকায় হয়তো 10 টাকা হলে ফেরত পাইতো, 20 টাকা ফেরত পাইতো। কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে, ওনার 100 টাকা এসে সাথে আমি যে 100 টাকা লোন দিয়েছিলাম, সেই 100 টাকারও 80 টাকা চলে গেছে, 50 টাকা চলে গেছে, আমরা রিকভার করতে পারি নাই। এই নেগেটিভ ইকুইটি। তো যা হোক, ইতিমধ্যে বাজারের যে গতিশীলতা আসছে তাতে একটা বড় রকম রিকভারি হয়েছে। হয়তো আমরা আগামী অল্প সময়ের মধ্যে বাকি রিকভারিটাও হয়তো আমরা প্রত্যাশা করব। বাজারের গতিশীলতার সাথে মিলে এই নেগেটিভ ইকুইটির অনেক উন্নতি হয়েছে। তো এখন বিনিয়োগকারী যদি বিনিয়োগের চিন্তা করে, তাহলে মার্জিন না ব্যবহার করাই উচিত। আমি একদম বিনয়ের সাথে একটি অনেস্ট পরামর্শ বলছি যে আপনারা মার্জিনের টাকা দিয়ে বিনিয়োগ করবেন না। স্বল্প সময়ের জন্য যদি ট্রেড করতে চান, সেখানে আপনার অল্প লাভ লসের সাথে সম্পৃক্ত থাকবে, সেইখানে আপনি মার্জিন ব্যবহার করবেন। কখনোই 6 মাস 1 বছর মেয়াদি বিনিয়োগের জন্য কখনোই আপনার মার্জিন ইউজ করবেন না, মার্জিন থেকে বিরত থাকবেন। তাহলে আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে। কারণ আপনার নিজের টাকা যদি হয়, তাহলে হয়তো 1 বছর পরে দেখলেন যে এটা লস হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি বিক্রি করলেন না, আপনি রেখে দিলেন, বা এটার প্রাইস দরকার হইলে এভারেজ করে কস্ট কমাইয়া
হয়তো আরো 6 মাস 1 বছর পরে ধরে রেখে আপনি প্রফিট নিয়ে বের হইতে পারবেন। কিন্তু যখন মার্জিন হবে তখন আপনাকে সারাক্ষণ মার্জিনের ইন্টারেস্ট তাড়া দিতে থাকবে, মার্জিন কল করতে থাকবে, তখন আপনি খুব বিব্রত হবেন, অনেক সময় বিরক্ত হয়ে আপনি ফোর্স সেলে যাবেন, তাতে কিন্তু আপনার অনেক লস হবে। তাই মার্জিন লোন দিয়ে আপনারা বিনিয়োগ করবেন। মার্জিন লোন শুধুমাত্র স্বল্পকালীন ট্রেড অর্থাৎ 1 মাসের বেশি যেই শেয়ার হোল্ড করবেন এই শেয়ারের জন্য কখনো মার্জিন নেওয়ার চেষ্টা করেন না। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে মিলন আহমেদ উনি বলেছেন যে আজকের আলোচনাটা দীর্ঘ সময় দেখতে চাই, মানে ওনার ভালো লাগছে। ধন্যবাদ মিলন, আপনার ভালো লাগছে মানে আমাদেরও ভালো লাগলো। সাজ্জাদ হোসেন উনি বলেছেন যে একজন শিবলি রুবায়েত স্যারের বিচক্ষণতার কারণে আজকে পুঁজিবাজার এই অবস্থায় পৌঁছেছে। পুঁজিবাজার এখনকার ব্যক্তিগণ আগে ছিল না, কিন্তু তারা পুঁজিবাজার ভালো করতে পারে নাই, কারণ তাদের সক্ষমতা ছিল না। শিবলি স্যার একাই 100, আলহামদুলিল্লাহ। তো আমরাও আপনাকে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরাও, আপনি কিছু বলবেন কি? না, আমরাও ওনার বক্তব্যকে আমরা সমর্থন করছি যে আসলে সবার দ্বারা তো সবকিছু হয় না, সবাই লিডার হয় না। দেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের দক্ষতা বা বিচক্ষণতা একরকম হবে না, তার ভিতরে কিছু কিছু লোক এক্সট্রা অর্ডিনারি, এটা প্রাকৃতিক ভাবেই হয়। এই সেরকম প্রাকৃতিক ভাবে একজন এক্সট্রা অর্ডিনারি ব্যক্তিত্ব আমাদের শিবলি রুবায়েত স্যার, বর্তমান চেয়ারম্যান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। একটা জিনিস না বলে পারছি না, মানে ওনার যে দৃঢ়তা, বাজার কোথায় যাবে ভবিষ্যতে আমি জানি না, বাট এর ভিতরে কিন্তু গত 1 বছরে ওনাকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আপনি যেহেতু জানেন, হয়তো দর্শকরা সবাই জানেও না, এই যে করোনাকালীন সময়ে উনি যখন দায়িত্ব নেয় 66 দিন বন্ধ ছিল, কারিগরি ত্রুটি ছিল। এবছরও কিন্তু অনেকে বাজার বন্ধ রাখার কথা বলেছিল, কিন্তু উনি একক সিদ্ধান্ত বা ওনার কমিশন একটা আপনাদেরকে নিয়ে একটি মানে খোলা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু এই বাজারটাকে এই করোনার ভিতরে খোলা রেখেছে, এবং আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেটা না বললেই নয়। মানে উনি এই যে লেনদেন বৃদ্ধির ব্যাপারে আমাদের প্রোগ্রামে এসেই বলেছিল, যখন 1000 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে 400-500 কোটি টাকা, তখনই উনি বলেছে এটা 5000 কোটি টাকা হবে। অলরেডি দেখেন তার 6 মাস বা 1 বছরের ভিতরে উনি সেইটাকে 2000 কোটি টাকা কিন্তু ক্রস করেছেন। এবং এই করোনার ভিতরে দেশের বাইরে দুইটা সফল রোড শো করে আসলেন। বিদেশি বিনিয়োগকারী এরা আমাদের দেশে আনার ব্যাপারে উনি যে উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের সবাইকে নিয়ে, সামগ্রিকভাবে যে ওনার যে চেষ্টা, এটা আসলে বললে শেষ করা যাবে না। ওটিসি মার্কেট থেকে যে কোম্পানিগুলোকে ফেরত আনার যে চেষ্টা, এবং এই যে নতুন বেশ কিছু ব্রোকারেজ হাউজের অনুমোদন উনি দিয়েছে, যেখানে অনেকে নিষেধ করছিল, এটা নিয়েও সমালোচনা হচ্ছিল যে বাজার খারাপ বা এই মুহূর্তে নতুন ব্রোকারেজ হাউজের অনুমোদন দরকার নাই, তারপরেও কিন্তু উনি দিয়েছেন বাজার বড় করার স্বার্থে। তো এইভাবে যদি বলি, আসলে যে পরিমাণ উনি গত বছর বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্ত নিয়ে অনেকদিন যাবত আমাদের একটু সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু উনি এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বসলেন, এবং সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ আমরা দেখলাম, দাবি আদায়ের একটা বিষয় দেখলাম, কমিশন করলো। এবং সামগ্রিকভাবে আপনাদেরকে নিয়ে যেভাবে পদক্ষেপগুলো নিয়েছে এবং আপনাদের মতামত শুনেছেন এবং গুরুত্ব দিয়েছেন, আমি বলবো তো এটার ব্যাপারেও আপনার আরেকটু মন্তব্য জানতে চাইবো আমি, আমার কথাগুলো ব্যাপারে। ফয়সাল, আপনি যথার্থই বলেছেন। এবং উনার শুধু এখানে এসএসসিতে তো আজকে 1 বছর কাজ করে, ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি বিজনেস ফ্যাকাল্টির ডিন ছিলেন 3 বার। আপনি যদি বিজনেস ফ্যাকাল্টিতে যান ঢাকা ইউনিভার্সিটির, আপনাকে মনে হবে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকেছেন। ওই এনভায়রনমেন্টটা উনি অতটাই উন্নতি করেছেন। তো উনি আসলে যেখানেই কাজ করেছেন, এর আগে যে সকল বিষয় নিয়ে কাজ করেছেন, প্রত্যেক জায়গায় কিন্তু উনি উন্নয়নের ছাপ রেখেছেন। এখানেও এসে উনি প্রথম দিন থেকেই তখন উনি যখন জয়েন করেন তখন কিন্তু সকল কিছু বন্ধ ছিল, কিন্তু উনি যেই দিন জয়েন করেছেন সেই দিন থেকেই ফুল টাইম অফিস করা শুরু করেছেন, এবং তার পরদিনই উনি ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার আর বন্ধ থাকবে না, এবং সেইটা উনি বাস্তবায়ন করেছেন। এবং একটি এক্সাম্পল আপনাকে বলি, এই বছর পহেলা বৈশাখের দিন যখন ঘোষণা আসলো পরের দিন থেকে লকডাউন হবে, আমি স্যারকে সকাল 7:30টার সময় ফোন দিয়ে বললাম যে স্যার, কালকে থেকে আপনার ঘোষণা অনুযায়ী তো মার্কেট খোলা থাকবে, কিন্তু কালকে থেকে লকডাউন এবং কঠিনভাবে রাস্তায়। এবং আপনারা দেখছেন যে গণমাধ্যমে
কোনো ডাক্তাররা হ্যারাসমেন্ট হয়েছে, ইঞ্জিনিয়ার হ্যারাসমেন্ট, অনেক ইমার্জেন্সি সার্ভিসে, কিন্তু ক্যাপিটাল মার্কেটের কোনো একটা লোক কিন্তু রাস্তায় হ্যারাসমেন্ট হয় নাই। কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ক্যাপিটাল মার্কেটের বা ব্যাংকের একটা লোককে, সেই ক্ষেত্রেও উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি 7:30টার সময় স্যারকে বললাম যে স্যার তাইলে কি হবে, যে ইয়ে করেন আপনারা কি চাচ্ছেন। আমি বললাম যে স্যার আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা আছে তারা যেন আইডি কার্ড দেখাইয়া চলতে পারে। এবং এই ছুটির দিনে আমরা যখন ওনাকে চিঠি দিলাম, সেইটা নিয়ে উনি তড়িৎ ব্যবস্থা করলেন, পুলিশের আইজি সাহেবের সাথে, ডিএমপি কমিশনারের সাথে কথা বললেন এবং এসএসসি থেকে চিঠি পাঠিয়ে ওই দিনের মধ্যেই উনি সকল ব্যবস্থা সক্রিয় করে দিলেন। এবং পরের দিন থেকে যথারীতি ক্যাপিটাল মার্কেট খোলা থাকলো এবং অ্যাক্টিভিটিস হলো আমাদের ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা যার যার অফিসে আসতে পারছে, কোথাও পুলিশ বা কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয় নাই বা কোনো ডিস্টার্ব করে না। তো এই যে দেখেন যে ছুটির দিনও ভোরবেলা 7:30টার সময় উঠা এই আমাদের ফোন রেসপন্স করা বা একটা সিচুয়েশন ওনার বিবেচনায় নিয়ে সেটা সম্পর্কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, তাতে পরিষ্কার যে উনি কাজের প্রতি কতটা ডেডিকেটেড। তো এই ধারাবাহিকতা থাকলে ওনার নেতৃত্বে আমরা আরো অনেক কিছু দেখব, সেই প্রত্যাশাই আমি করছি। এবং ওনার সুস্থতা দীর্ঘায়ু আমরা কামনা করি এবং উনি এই বিষয় নিয়ে এগিয়ে যাবেন, সাথে আমরা থাকব অংশীজন যারা আছে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। আসলে বর্তমান কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারা যায় না, কারণ হচ্ছে যে আমাদের দীর্ঘদিন বাজার মানে খারাপ ছিল। যে সময় উনি এসে এই দায়িত্ব গ্রহণ করেন সেই সময় আসলে ভয়ঙ্কর একটা বিষয় ছিল, যেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কল্পনাই করা যায় না, চিন্তাই করা যায় না, ভাবনার এই বাইরে একটা বিষয় যে আমরা এখন বিশ্ব বাজারে যেখানে মেসেজ দিচ্ছি আমাদের বাজার নিয়ে, আমরা প্রতিদিন রেকর্ড করছি লেনদেনের সামগ্রিক বিষয়ে, আমাদের একটা উন্নয়নের ছাপ আমরা বাজারে দেখতে পাচ্ছি। কিন্তু গত বছর ঠিক তার বিপরীত চিত্রটা আমাদের বাজারে ছিল, লেনদেন 50 কোটি টাকার নিচে নেমে গিয়েছিল এবং সামগ্রিকভাবে বাজার 66 দিন বন্ধ ছিল, বিনিয়োগকারীরা বিমুখ হয়ে গিয়েছিল। এই শেয়ার বাজারের অনেক লোকের চাকরিও, এমনকি চাকরিও চলে গিয়েছে, আপনি জানেন, অনেক এমডি পর্যন্ত ব্রোকারেজ হাউসে। সেই যেখান থেকে কিন্তু আমরা পুরো বাজারের চিত্রটাই পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরে এবং তাদের পদক্ষেপের কারণে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এটি অব্যাহত থাকবে এবং আমরা আসলে একটি টেকসই ভালো বাজারের দিকে অগ্রসর হব। তো এই পর্যায়ে যদি আপনি একটু বলেন যে এই যে ব্রোকারেজ হাউস গুলো আবার নতুন করে বাজারে এসেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং সামগ্রিকভাবে এর কার্যক্রমটা কি চালু হয়েছে? আপনি তো একটা বাধ্যবাধকতা আছে যে 90 দিনের ভিতরে এর কার্যক্রম শুরু করতে হয়। না, এটা 6 মাসের মধ্যে ব্যবসা কার্যক্রম শুরু করতে হবে। এগুলো এখন প্রক্রিয়াধীন আছে, তবে এইগুলা বাজারে আসার ফলে বাজারের কিন্তু গতিশীলতা এবং গভীরতা দুইটাই বাড়বে। কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু নতুন ফান্ড আসার একটা সুযোগ তৈরি হয়েছে, তাদের মাধ্যমে নতুন কাস্টমার আসবে, নতুন বিনিয়োগকারী আসবে, নতুন ফান্ড আসবে, এই ব্যাপারে সন্দেহ নেই। এবং এই যে 46টি প্রতিষ্ঠান দিচ্ছে, এগুলো যদি 10 কোটি টাকা করে নিয়ে এই যে ক্যাপিটালের 10 কোটি টাকা নেয়, তাতেও 460 কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ হচ্ছে। এবং এখানে অনেক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া হয়েছে, তো সেগুলোর পক্ষে বড় বিনিয়োগ আসবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ওনারা করেছেন, আমাদের এক ভাই এখানে কমেন্টসও করেছেন দেখলাম, যে আইপিও সিস্টেম নিয়ে। দেখেন, আইপিও সিস্টেমটা চেঞ্জ করার ফলে এখন আগের মতো কিন্তু আইপিও বাণিজ্যের যে একটা গ্রুপ ছিল তারা কিন্তু আর নাই। এখন কিন্তু প্রকৃত বিনিয়োগকারীরাই এই সুবিধাটা পাচ্ছে, শেয়ার ভাগে কম পাক, কিন্তু প্রকৃত বিনিয়োগকারীর কাছে যাচ্ছে বিনিয়োগ এই ইয়েটা। তো এইটা একটা ইতিবাচক কাজ হয়েছে, যার ফলে হয়তো আপনারা দেখছেন বেশ কিছু বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু অনেকে প্রথম দিকে একটু নেতিবাচক চিন্তা করছিল যে বাজার ভলিউম বাড়ছে অথচ লক্ষ লক্ষ বিনিয়োগকারীর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেটা মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করছি। এইগুলা বিনিয়োগকারীর অ্যাকাউন্ট, এগুলো ছিল শুধু আইপিওর অ্যাকাউন্ট। কেউ বহু অ্যাকাউন্ট মেনটেন করতেন
এবং সেখান থেকে আইপিওতে শেয়ার পাইলেই কয়েক গুণ দামে বিক্রি করে বাজার থেকে টাকাটা নিয়ে চলে যেতেন। এখন দেখেন আইপিওতে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম 20,000 টাকার শেয়ার বিনিয়োগ থাকতে হবে। তো যার ফলে ওই যারা অনেক পরিমাণ আইপিওর অ্যাপ্লিকেশন মেনটেন করতো তাদের পক্ষে আর এখন ওইটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। তাহলে প্রকৃত বিনিয়োগকারী হইলেই আপনি আইপিওর সুবিধা পাবেন। তো সুতরাং যে সকল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এইটা বরঞ্চ অন্যান্য প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও শেয়ার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এটা একটা বর্তমান সময়ের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক দর্শক অনেক প্রশ্ন করছেন, আসলে সব একদিনে আমরা দিতে পারি না। আমরা দুঃখ প্রকাশ করছি দর্শক ভাই বোনদের কাছে যারা আসলে অনেক কি করেন। তো সাজ্জাদ হোসেন একটি প্রশ্ন করেছেন, সব স্টক হোল্ডারদের বিজি ছিল তাদের নিজেদের সুবিধা আদায়ের জন্য, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কথা বলার লোক পুঁজিবাজারে খুবই কম। ধন্যবাদ আমাদের প্রিয় ফয়সাল ভাই এত সুন্দর আয়োজনের জন্য। আমি আমার ভাই সাইদুর রহমান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সময় উপযোগী দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো সাজ্জাদ হোসেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমরা সবাই মিলেই এগিয়ে যেতে চাই। আমরা বাজার নিয়ে নেতিবাচক কথা শুনতে চাই না, তবে চাই যে বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ যাতে রক্ষা হয়, এই জায়গায় যাতে কারচুপির যে সংখ্যা থাকে আশঙ্কা থাকে সেগুলো যাতে কমে আসে। এবং আমি সাইদুর ভাইকে শেষ পর্যায়ে আরেকটি প্রশ্নই করতে চাই এই বিষয়ে, বারবার একটু আসি। সেটা হচ্ছে যে আমাদের বাজার যেহেতু এখন ঊর্ধ্বমুখী ভালো অবস্থানে যাচ্ছি, বাজার হয়তো আরো বাড়বে, আরো ভালো হবে, তার মানে তো এই নয় যে ধারাবাহিক ভাবে শুধু বাড়তেই থাকবে। এটা কিন্তু আবার একটা ভুল মেসেজ যদি যায় বিনিয়োগকারীদের কাছে। অনেকে মনে করছে যে না, বাজার বেড়ে যাওয়া মানে হচ্ছে শেয়ারের দামও পর্যায়ক্রমে শুধু বাড়তেই থাকবে। বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করেন। ফয়সাল, আপনি খুব যথার্থ একটা প্রশ্ন করেছেন। আপনার আজকে যে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আগামী দিনও সেই শেয়ারের দাম বাড়বে এইটা প্রত্যাশা করা ঠিক না। আজকে হয়তো আমি প্রত্যাশা করতে পারি যে আজকে 6,600 ইন্ডেক্স আছে, সেইটা হয়তো আগামী তে আমরা এটা 7,000-এ দেখবো, 8,000-এ দেখবো, 10,000-এ দেখবো, ইন্ডেক্স বাড়তে পারে। সেই ইন্ডেক্স বাড়ার পিছনে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট কাজ করে। নতুন ইস্যু আসবে, বোনাস শেয়ার দিবে, আপনার রাইট ইস্যু করবে, সেইভাবে কিন্তু ক্যাপিটাল এপ্রিসিয়েশন হওয়ার কিন্তু অনেক সুযোগ আছে। তো সেই সকল বিষয়গুলো যখন কন্ট্রিবিউশনে চলে আসবে সেখানে ইন্ডেক্স কিন্তু অটোমেটিক কিছু শেয়ার দাম না বাড়লেও কিছু ইন্ডেক্স বাড়ে। তা আমরা ইন্ডেক্স আর শেয়ারের প্রাইস যদি একেবারে সবসময় পেয়ার টু পেয়ার মিলিয়ে ফেলি তাহলে সেই সিদ্ধান্তটা বা সেই অ্যানালাইসিসটা ঠিক হবে না। আমার কোনো শেয়ারের দামই ধারাবাহিকভাবে শুধু বাড়তেই থাকবে সারা জীবন, স্কাই ইজ দ্য লিমিট, এইটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। যে কোনো শেয়ারের দাম বাড়লে সেটা কমার সম্ভাবনা থাকে, আবার কমলে সেটা বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে যে কখন বাড়ছে কখন কমছে। আমরা যদি তথ্যপত্র যাচাই করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, এবং সেগুলো বুঝে যদি আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নেই তাহলে আমাদের রিস্ক কমে যাবে, আমাদের প্রত্যাশিত গেইনটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা ইন্ডেক্সের ব্যাপারে আসলে চিন্তা করতে চাই না আমরা। এবং ফয়সাল, আপনার একটা জায়গার সাথে আমি একটু মত করছি, ক্ষুদ্র বিনিয়োগকারী বলে আমরা কাউকে বলতে চাই না, আমরা বলতে চাই তারা সম্মানিত বিনিয়োগকারী সবাই। এখন প্রত্যেকে যার যার সমর্থ, যার যার পুঁজি বিনিয়োগ করবে, কিন্তু যে যেরকম বিনিয়োগ করবে সে সেই পর্যায়ের গেইন করবে, লাভবান হবে, সেই সন্তুষ্টি নিয়ে সে বাজার থেকে বাজারের সাথে সম্পৃক্ত থাকবে, সেইটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সকল বিনিয়োগকারীকে কারীর সাথেই আমরা সহায়ক ভূমিকা পালন করতে চাই, কিন্তু বিনিয়োগকারীরা একটু সচেতন হইতে হবে, একটু গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে। তারা স্পেকুলেশন থেকে যতটা সম্ভব দূরে থাকা দরকার। কারণ ছোট পুঁজি নিয়ে অনেকে দেখা যায় স্পেকুলেশনের সাথে বেশি জড়াই যায়। দেখা যায় 100 জনের মধ্যে একজন লাভবান হয়, 99 জন ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেটা দেখতে চাই না। সেই রকম বিনিয়োগকারীদের হতাশা হোক সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই ওনারা গঠনমূলক বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ করবে। আর ওনাদেরকে সহায়তার জন্য কিন্তু আমাদের এই ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু বিআইসিএম এ আছে, আপনার
বিএসসিসি তে আছে, ডিইসি তে আছে, সিইসি তে আছে, এবং প্রত্যেকটা মার্কেট ইন্টারমিডিয়েটরিরাও এই প্রোগ্রামগুলো করে থাকে। তো ওনারা যদি একটু কষ্ট করে, একটু সময় বের করে এই সকল প্রোগ্রামগুলোতে, এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে একটু অ্যাটেন্ড করেন, তাহলে কিন্তু সেখানে অনেক কিছু জানতে পারেন, যেই বিষয়গুলো, যেই টুলসগুলো ইউটিলাইজ করে ওনারা সঠিক বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে পারে। কারণ বিনিয়োগকারী যদি লাভবান না হয়, সে যদি শক্তিশালী না হইতে পারে, তাহলে কিন্তু বাজার আসলে শক্তিশালী হবে না। বিনিয়োগকারী ক্ষতি করে বাজার শক্তিশালী হইতে পারে না। তাই বাজারের প্রাণ, বাজারের শক্তি বিনিয়োগকারী। তাই বিনিয়োগকারীকে শক্তিশালী হইতে হবে। বিনিয়োগকারীদের শক্তিশালী হওয়ার জন্য আমরা যারা বাজারের অংশীজন আসি, সকলেই সচেতন থাকবো, সচেষ্ট থাকবো, সেই প্রত্যাশাই আমরা করি। অনেক ধন্যবাদ। আমি আর একজন দর্শকের একটু কমেন্টসটা দেই, সেটা হচ্ছে কাজী মহসিন, মার্জিন লোন কমান নইলে বাজার ধ্বংস হয়ে যাবে। তো বাজার ধ্বংস হওয়ার মতো অবস্থায় আসলে এখন আর নেই, এত অল্পতে বাজার ধ্বংস হবে না। আপনি যদি ছোট করে কিছু বলেন এই মন্তব্যে। মহসিন ভাই, আমি আপনাকে অবশ্যই আপনার এই আশঙ্কার সাথে বিরোধ করছি না, আমি আপনার সাথে সহমত পোষণ করে বলছি যে এইভাবে আমরা যদি এই ভয়েসটা রেজ করে বাজার ধ্বংস হয়ে যাবে, তাহলে এটা একটা নেতিবাচক মেসেজ। আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলে আসতেছিলাম, এর আগেও একাধিকবারই এই প্রোগ্রামে 2বার আমি বলেছি যে আপনারা মার্জিন নিয়ে বিনিয়োগ করেন। মার্জিন নিয়ে যদি আপনি 7 দিন, 5 দিন, 10 দিনের জন্য ট্রেড করতে চান, সেটা করেন। তো মার্জিন লোন আমার কমানোর প্রয়োজন নাই, বা রেগুলেটর কমানোর প্রয়োজন নাই। আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আপনি সচেতনতার সাথে বিনিয়োগের সিদ্ধান্তটা নেবেন এবং মার্জিন থেকে দূরে থাকবেন। কারণ মার্জিন কিন্তু আমরা কাউকে উৎসাহিত করি না, আমরা কিন্তু সব সময় মার্জিনের ব্যাপারে নিরুৎসাহিত করি। বরং আমাদেরকে অনেক সময় আপনাদের সাথে সম্পর্ক রক্ষার্থে, আপনাদেরকে সার্ভিস দেওয়ার স্বার্থে ইচ্ছার বিরুদ্ধে যেও অনেক সময় আপনাদেরকে মার্জিন দিতে হয়। আমরা সেই ইচ্ছার বিরুদ্ধে মার্জিনটা দিতে চাই না। আমরা চাই আপনারা আপনাদের সাধ্যের মধ্যে বিনিয়োগ করেন, যাচাই বাছাই করে বিনিয়োগ করেন, সচেতনভাবে বিনিয়োগ করেন। তাহলে বাজার দীর্ঘস্থায়ী হবে, বাজার ধ্বংস হবে না, বাজার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশাবাদী, আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অত্যন্ত আশাবাদী। বাংলাদেশ অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই করছি। সুতরাং অর্থনীতি এগিয়ে হলে অর্থনীতির সাথে পুঁজি বাজারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, অঙ্গাঙ্গী সম্পর্ক। কারণ অর্থনীতির 2টা দিক, একটা হলো পুঁজিবাজার, একটা হলো মানি মার্কেট। তো 2টা জায়গায় সমপরিমাণ সাপোর্টিং লাগবে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য। তাই আমরা প্রত্যাশা করি আমাদের পুঁজিবাজার উন্নতি হবে। অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আর 2জন দর্শকের 2টা মন্তব্য একটু বলি। সেটা হচ্ছে যে হেলাল মাসুম, উনি ধন্যবাদ জানিয়েছে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং সাজ্জাদ হোসেন, ফয়সাল ভাই অনুগ্রহ করে এই ধরনের আয়োজন ধারাবাহিকভাবে করবেন অনুরোধ করেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের ভালো লাগলে আসলে আমাদেরও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আজকে অনুষ্ঠানের ইতি টানবো এই প্রশ্নের ভিতর দিয়ে, যে সামগ্রিক বাজার নিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনি যা বলতে চান, এই কথা, এই বক্তব্যের ভিতর দিয়ে আসলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। সর্বশেষ আমি বিনিয়োগকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, দেখছেন, অনেক চমৎকার মন্তব্য করেছেন। আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, যে জায়গাটায় যে তথাকথিত আলোচকদের হঠাৎ করে একটা কমেন্টস গণমাধ্যমে চলে আসলে আমরা আতঙ্কিত হয়ে যাই। না, সেই আতঙ্কটা প্রতিরোধ করতে হবে। যেই প্রশ্নটা দিয়ে ফয়সাল আজকের আলোচনাটা শুরু করেছিলেন, যে আমরা কেন বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করিনি। প্রতিবাদ না, আমরা শুধু আতঙ্কের জায়গাটা যেন তৈরি না হয়, ভুল তথ্য যেন না যায়, সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। তো আমরা মনে করি এইটা সকলের মধ্যে, যে কেউ একটা কমেন্টস করলো আর সেটা নিয়ে আমরা আতঙ্কিত হইয়া বিনিয়োগ ছেড়ে দিব, আমরা শেয়ার বিক্রি করে দিব বা অপপ্রচারে কান দিব, সেটা যেন আমরা না করি।
কারণ এটা কিন্তু সত্যিকার অর্থে আমি যদি এটাতে কান দিই আমার বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হবে। তাই বিনিয়োগকারীদের সকলেরই একটু সচেতন হওয়া দরকার এবং এই ধরনের অপ্রত্যাশিত অনভিপ্রেত কোনো মন্তব্য যখন আমাদের সামনে চলে আসবে এটা সকলেরই প্রতিবাদ করা উচিত, সকলেই এটাকে ইগনোর করা উচিত। তাহলে আগামী দিনে হয়তো এরকম আলোচকরা এরকম অপ্রত্যাশিত আলোচনা বা অপ্রত্যাশিত কমেন্টস মতামত দেওয়ার আগে ওনারা ভাববেন যে বিনিয়োগকারীরা তো সেটাকে নিচ্ছে না, সে বিনিয়োগকারীরা বিরক্তি প্রকাশ করছে বা অসন্তুষ্ট হচ্ছে, এটা তখন ওনাদের মাথায় থাকবে। তো সেই জায়গাটায় আমরা মনে করি আমাদের সকলেরই সচেতন থাকতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মিলন আহমেদ একটি খুব সুন্দর মন্তব্য করেছেন, যোগ্য আলোচক সাইদুর স্যার, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তো যাই হোক, আপনাদের এই যে ভালোবাসা, দর্শকদের এই ভালোবাসার প্রতিদান আপনারা দেন, সেই প্রত্যাশা করি। এই যে মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনাদের অনুষ্ঠান দেখে, আপনাদের এই দীর্ঘ সময় ধরে যে আপনাদের এই যে কথা শোনার জন্য, এই মন্তব্য শোনার জন্য এই অনুষ্ঠান দেখছে, শুধুমাত্র আপনার প্রতি শ্রদ্ধা রেখে। সুতরাং আমি চাই যে আপনি ইতিপূর্বে বিগত দিনে যেরকম দায়িত্ব নিয়ে কাজ করেছেন এই বাজারের জন্য, আমি দুটি কথা এখানে বলতেই চাই যে গত বছর আপনি অর্থ মন্ত্রণালয়ের সাথে বসেছেন, বাংলাদেশ ব্যাংকের সাথে বসেছেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের জায়গা থেকে আপনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, আমি মনে করি যে আপনাকে অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি আমরাও আপনাকে আপনার এই মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের ভূমিকার জন্য। কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করছে, তাদের সহযোগী হিসেবে আপনাদেরও উচিত তেনাদের পাশে থাকা। সেই দায়িত্ব যে আপনারা পালন করছেন সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন, আশা করছি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন এমডি সাইদুর রহমান, তিনি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট এবং ইবিএল সিকিউরিটিজের সম্মানিত এমডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।